আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুসেল। সো আজকের ভিডিওটাও এইচএসসি 25 ব্যাচের জন্য, আর আজকের ভিডিওটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমাদের সামনে বাংলা সেকেন্ড পার্ট পরীক্ষা রয়েছে। এবার বাংলা সেকেন্ড পার্টে তুমি কিভাবে 90+ মার্ক তুলবে সেই টেকনিকটা আজকে আমি তোমাকে শেখাবো। আর অবশ্যই এই টেকনিকগুলো ফলো করো, তাহলে তুমি এখানে 90+ মার্ক তুলতে পারবে। কারণ তোমরা অবশ্যই জানো যে বাংলা ফার্স্ট পেপারে কিন্তু বেশি মার্ক তোলা যায় না, কারণ ওখানে সৃজনশীল থাকে, আর সৃজনশীলে অনেক দেখে নাম্বার দেয় কিন্তু, যার ফলে তোমাদের বাংলা ফার্স্ট পার্টে 85 ক্রস করা ভীষণ টাফ, কারণ ওখানে অনেক দেখে নাম্বার দেয়, অনেক কিছু দেখে। সৃজনশীলে তো তোমার মার্কসটা ভাগ করে দেওয়া থাকে। চার তোমাকে কেন দিবে? চারটা অংশের জন্য দিবে। 3 মার্ক, সেটাতে অনেকে 3 পায়, অনেকে 2 পায়। অনেকে 4 পায়, অনেকে 3 পায়। এভাবে 7টা সৃজনশীল, যার ফলে মার্কটা কমে আসে। এমসিকিউ তো থাকেই। তো তোমার ম্যাক্সিমাম মার্কটা তোমাকে তুলতে হয় সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে যদি তুমি ভালো করো তাহলে তুমি A+ পাবে, আর না হলে অনেকের A+ মিস হয়ে যাবে। সো টেকনিকগুলো কি এটা আগে আমরা জানবো। সো ব্যাকরণ যে অংশটা রয়েছে সেখানে 30-এ অ্যাটলিস্ট তোমাকে 26+ তুলতে হবে। 30 তোলাও যায়, 30 তোলাও যায়। 26+-এর নিচে চলে আসলে তোমার জন্য রেড জোন। 28 থেকে 30 তুমি তুলে ফেলতে পারবে, সমস্যা নেই। তবে 26-এর নিচে না আসাই ভালো, তাহলে তোমার জন্য একটু টাফ হয়ে যাবে। কারণ নির্মিতি অংশে তো একটু মার্ক কাটা যাবেই, যতই তুমি ভালো লেখো। সো তোমাকে এই অংশটাতে 26+ থাকা সেফ। সো এখানে তুমি কি করবে, তুমি বোর্ড কোয়েশ্চেনগুলো লাস্ট 5 ইয়ার্সের বোর্ডে আসছে ওই টপিকগুলো ব্যাকরণের, ওগুলো সব পড়ে যাবে। বোর্ডে আসাগুলো তুমি ভালোভাবে পড়ে যাবে। যদি তুমি পড়ে ফেলতে পারো, দেখবে বোর্ডেরগুলোই না তোমার ঘুরিয়ে ফিরিয়ে চলে আসে। আমি শুধু ওই বাংলা পরীক্ষায়, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো এই জন্য আমি বাংলা বইটা পড়তাম আমি শুধু পরীক্ষার আগের দিন। মানে এটা ইন্টারেস্টিং পার্ট, আমি ইন্টারমিডিয়েটটা এইভাবে পার করছি। মানে বাংলা বইটা আমি খুলতামই পরীক্ষার আগে 2-3 দিন, যাই সময় পাই ওই সময় আমাকে সব কমপ্লিট করতে হতো, এবং আমি মানে বাংলায় প্লাসই পাইছি ইন্টারমিডিয়েটে। যাই হোক, সো এইটা তোমার একটা টেকনিক, সেটা হচ্ছে তুমি বোর্ডের সব পড়বে, ভালোভাবে পড়বে, একদম মুখস্থ করবে। তোমাকে এক্সট্রা খুব পড়তে হবে এমনটা না, এক্সট্রা পড়লে তো ভালো, অ্যাডমিশনের জন্যও ভালো। সো বোর্ডেরগুলো পড়া থাকলে তুমি ভালো করতে পারবে, এটা শিওর। এবার আমি আসবো নির্মিতি অংশের ব্যাপারে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে আমি তোমাদেরকে কিছু টেকনিক শিখাই দিচ্ছি, যে সেগুলো অবশ্যই ফলো করবে, তাহলে নির্মিতি অংশে একটা ব্যাপক নাম্বার তুমি ক্যারি করতে পারবে। আর নির্মিতি অংশে ছোট্ট ভুলের জন্য তোমার A+ কেন, এও মিস হয়ে যেতে পারে। কারণ তুমি যদি নিয়ম ভুল করো, তোমাকে 10-এ 0 দিয়ে দেবে, মার্ক নেই। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো ফার্স্ট যেটা, সেটা হচ্ছে তোমার পারিভাষিক শব্দ থাকে বা অনুবাদ থাকে। সো তুমি কোনটা অ্যান্সার করবে? আই উইল সাজেস্ট পারিভাষিক শব্দ। কেন বলো তো? পারিভাষিক শব্দে ইজিলি 10-এ 10 পাওয়া যায়, ইজিলি। ইভেন আমি তোমার বোর্ডে 10টাই ঠিক করছিলাম। সো তুমি তোমার বোর্ডে আসা পারিভাষিক শব্দগুলো মুখস্থ করে ফেলবে, পাশাপাশি কিছু জেনে রাখবে আর কি, বই যেগুলো থাকে একটু এক্সট্রাও পড়ে রাখবে, কিন্তু বোর্ডেরগুলোই এনাফ। যদি তুমি পড়ে ফেলতে পারো, তাহলে তুমি পারিভাষিক শব্দে 10-এ 10 তুলে নিচ্ছ। নির্মিতি অংশে এইটাই তুমি হায়েস্ট তুলতে পারবে, যেটাতে তুমি 10-এ 10 তুলতে পারবে। এবার বাকি অংশগুলোতে যাওয়া যাক। নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমার সারাংশ বা ভাব সম্প্রসারণ। এখানে কিছু কথা আছে। তোমরা যারা সারাংশ লিখতে জানো, সারাংশ কি, অনেকেই কী করে, সারাংশটা অনেক বড় লিখে ফেলে। বড় লিখলে তো হবে না, বড় লিখলে তো তোমার মার্ক কাটবে, মার্ক কমে যাবে, 0 দিয়ে দিতে পারে। সো অবশ্যই তোমার হুবহু তোমার হচ্ছে বড় লেখা যাবে না, আর হচ্ছে হুবহু লাইন তুলে দেওয়া যাবে না। তোমাকে একটা প্যাসেজ দিছে, সেটা তোমার সারাংশ করতে বলছে, তুমি দেখা যাচ্ছে যে হুবহু লাইন তুলে দিছে, এটা করা যাবে না। এটা করলে কিন্তু 0 পেতে পারো। সো তোমাকে নিজে থিঙ্ক করে লিখতে হবে, মূল ভাবটা তুমি কি বুঝলা পড়ে নিজের ভাষায় লিখতে হবে। সেটা যদি তুমি লিখতে পারো, তাহলে তোমার সারাংশটাই আমি প্রেফার করব, কারণ ওটাতে কম লিখতে হচ্ছে, মার্কসও পাওয়া যাচ্ছে। এখন তুমি সারাংশ আর ভাব সম্প্রসারণ যেটাই লেখো না কেন ভাই, তোমাকে 10-এ 10 তো দেবে না, ওই সর্বোচ্চ 9 বা 8 বা 9 এরকমই। সো সারাংশ লিখতে কম সময় লাগছে, তো যদি আমি সারাংশ লিখতে জানি তো আমি সারাংশই লিখবো,
আমি সেটাই লিখেছি ইন্টারমিডিয়েটে আমার তোমার যেটা বোর্ড এক্সাম ছিল সেটাতে 3 থেকে 4 লাইন এনাফ, এর থেকে বেশি লেখার দরকার নেই। সো এটা হচ্ছে কথা, যদি তুমি সারাংশ পারো সারাংশ, আর যদি মনে করো তুমি সারাংশ পারোই না, তুমি নিজের ভাষায় লিখতেই পারছো না, তুমি কি বুঝলা সেটাই বুঝতেছো না, তুমি প্যাসেজটা পড়ে কী বুঝছো সেটাই তুমি বুঝতেছো না, তোমার মানে লিখতে পারতেছো না, তখন তুমি ভাব সম্প্রসারণ লিখবে। ভাব সম্প্রসারণ তো তুমি বানায়ও লিখতে জানো, বা নিয়ম যতটুকু আছে 3টা প্যারা করে লেখা ভালো। সো ওইটা যদি লিখতে পারো তো লিখে ফেলবে, একটু সময় লাগবে, এই সময় বাঁচানোর জন্য আমি বলেছি সারাংশের কথা। তাহলে তুমি রচনায় বেশি সময় দিতে পারবে, রচনায় বেশি লিখতে পারবে। আমি কিন্তু সারাংশ লিখেছিলাম, পরে রচনা অনেক বড় লিখছি। সো নেক্সট হচ্ছে প্রতিবেদন নাকি দিনলিপি। সো এইখানে আমি সাজেস্ট করব দিনলিপি। প্রতিবেদন অনেক বড় লিখতে হয়, আর তোমার প্রতিবেদনে কিন্তু অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি তুমি ফলো না করো তাহলে তুমি 0 পেতে পারো, অনেক রিস্কি। সো এইখানে আমি দিনলিপিটা সাজেস্ট করি, আর আমি নিজেও বোর্ড এক্সামে দিনলিপি লিখে এসেছিলাম। সেখানে তোমার বেশি কিছু তো নিয়ম নেই, শুধু তোমার সময়, তারিখ, স্থান এগুলো লিখে তোমাকে যে বিষয় লিখতে বলছে সেটার হেডলাইন বড় করে দিয়ে তুমি নিজের মতো করে লিখছো। সো এই জন্য আমি তোমার সাজেস্ট করি দিনলিপি। আর প্রতিবেদনটার অনেক নিয়ম, বড় লিখতে হচ্ছে, যার ফলে অনেকে নিয়ম ভুল করছে, 0 পেয়ে যাচ্ছে। সো রিস্কি, সেজন্য আমি বলবো দিনলিপি। নেক্সট যেটা থাকে ইমেল অথবা আবেদনপত্র, আমি তোমাদেরকে সাজেস্ট করব ইমেল লেখার জন্য। আবেদনপত্রেও নিয়মের একটু বড়ই বলা যায় আবেদনপত্রের নিয়ম, সেক্ষেত্রে ইমেল লেখাটা তুলনামূলক ইজি। তুমি একটা ইমেল লেখার নিয়মটা শিখে যাবে, তুমি ইমেল লিখে আসবে, ইমেল 1 পেজেই হয়ে যায়। আবেদনপত্র তো তোমার একটু মেবি তোমার ইন্টারমিডিয়েটে 2 পেজ লিখতে হয়, 1 পেজে তো হয় না, অত ছোটোতে তোমার অতগুলো নিয়ম অনেক সময় অনেকের আটে না, কারণ লেখা তো অনেকের হাতের বড়। সো অনেকের 2 পেজ লিখতে হয়, সো সময় লেগে যায় বেশি, নিয়ম বেশি, তার থেকে তুমি ইমেল লিখো, ইমেল তো ছোট, মানে সহজে লেখা যায়। সো আমি তোমাদেরকে ইমেল সাজেস্ট করব। নেক্সট হচ্ছে ক্ষুদে গল্প নাকি সংলাপ। এইখানে আমি সংলাপটা বেশি প্রেফার করি, কারণ সংলাপ আমরা ডায়লগ ছোটো থেকে লিখে আসছি ইংলিশে, সেটা আমরা বাংলায় লিখবো। সো নিয়ম জানা, নিয়মের কোনো ভুল হচ্ছে না, কিন্তু ক্ষুদে গল্পের কিন্তু নিয়ম আছে, ক্ষুদে গল্পের কিন্তু একটু নিয়ম আছে, তোমাকে স্টোরিটা থিঙ্ক করতে হবে। সো অনেকে এগুলোতে সময় লাগাতে পারে বেশি। সো আমি বলবো তুমি সংলাপ লিখো, নিজের মতো করে লিখো, তাহলে তোমার অনেক সময় সাশ্রয় হবে। এবং এরপর রচনাই তো যুদ্ধ। যারা এই নির্মিত অংশগুলোতে সময় বেশি নিয়ে ফেলবে তারা রচনা বেশি লিখতে পারবে না, আর যদি বেশি না লিখতে পারো তাহলে তোমার রচনায় মার্কস কম দেবে, রচনায় 20 মার্ক। সো অবশ্যই রচনা অনেক বড় লিখতে হবে, যত পারো, যত সময় আছে তোমার কাছে তুমি লিখবাই শুধু। হ্যাঁ, আর যা আসবে থিঙ্ক করবা, তোমার কি তুমি বানায় দিতে পারো, তুমি পয়েন্ট বানিয়ে বানিয়ে লিখবা। সো আমি সাজেস্ট করব যে রচনা তোমরা একটা সহজ টপিক সিলেক্ট করবা, বিকজ কঠিন টপিক সিলেক্ট করে পরে পয়েন্ট মাথায় আসছে না, লিখতে পারছি না, কলম চলছে না, সেভাবে কিন্তু মার্কস কম আসবে। সো সেই জন্য রচনা ইজি একটা টপিক সিলেক্ট করতে হবে। সো আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা যদি এই টেকনিকগুলো অবলম্বন করতে পারো তাহলে তুমি বাংলা সেকেন্ড পার্টে 90+ মার্ক তুলে ফেলতে পারবে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে তুমি বাংলাতে A+ তুলতে পারবে। তোমার ফার্স্ট পার্টটা একটু খারাপ হলেও তুমি কিন্তু A+ তুলে ফেলতে পারছো। সো এই টেকনিকগুলো অবলম্বন করলে তুমি সহজেই কিন্তু তোমার 90+ তুলতে পারবে। কারণ তুমি যদি এদিকে 28+ রাইট করো, বা অনেকে 30ও করে ফেলবে, 28 থেকে 30, আর এদিকে তুমি 62+ বা 64+ তুলে ফেলতে পারবে। 62-63 হয়ে যায়, আসলে 60+ তো ইজিলি হয়ে যায়, 62-63 হয়ে যায়। সো সব মিলে 90+ হয়ে যাবে, আর তোমার বাংলা A+ নিশ্চিত থাকবে। সো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।